আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মাহে রমজানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে জমি সংক্রান্ত বিষয়ে ৩টি ডকুমেন্টস যদি আপনার না থাকে তাহলে ২০২৫ সালেই আপনি সম্পত্তি হারাতে পারেন। কোন ৩টি ডকুমেন্টস আপনার একান্তভাবে থাকা প্রয়োজন এবং কী কারণে আপনি সম্পত্তি হারাতে পারেন, তাই বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, ৩টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে যে আপনার যদি জমি থাকে, আপনি যদি জমির মালিকানা আপনার নামে থাকে, তাহলে এই ৩টি ডকুমেন্টস আপনাকে সঠিকভাবে রাখতে হবে। আর যদি আপনার এই ৩টি ডকুমেন্টস না থাকে, একটি ডকুমেন্টস যদি না থাকে, তাহলে ২০২৫ সালেই আপনার সম্পত্তি আপনি হারিয়ে ফেলতে পারেন। হয় আপনার সম্পত্তি খাস খতিয়ানে চলে যাবে, না হয় আপনার সম্পত্তি অন্য কোনো ব্যক্তি এসে সেই সম্পত্তি ভোগ দখলের চলে আসবে, অথবা মামলা মকদ্দমা দিয়ে আপনার সম্পত্তি নিয়ে নেবে। এই যে ৩টি ডকুমেন্টস, এই ৩টি ডকুমেন্টস 100% একজন জমির মালিকের থাকা প্রয়োজন। ১ নম্বরে হচ্ছে আপনার জমির দলিল। যদি ক্রয় সূত্রে আপনি সম্পত্তি পেয়ে থাকেন অথবা উত্তরাধিকার সূত্রে যদি আপনি সম্পত্তি পেয়ে থাকেন, তাহলে এই সম্পত্তির দলিল আপনার কিন্তু 100% থাকতে হবে। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি হলে আপোষ বন্টনামা দলিল আপনার কাছে 100% থাকতে হবে। এই দলিলের সাথে যে খতিয়ানগুলি আছে, রেকর্ড খতিয়ান, এই রেকর্ড খতিয়ানগুলি আপনার কিন্তু 100% থাকতে হবে। কোনোভাবেই একটি খতিয়ান নেই, ২টি খতিয়ান নেই, আমার RS খতিয়ান দে দলিল, আমার SA খতিয়ান দে দলিল, এরকম না। আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার দলিলের সাথে CS খতিয়ান পর্যন্ত প্রত্যেকটি খতিয়ানের মালিকানার চেইন ঠিক আছে। যদি ঠিক না থাকে, তাহলে আপনার যদি কোনো একটি খতিয়ান বাইরে চলে যায় বা আপনি খতিয়ান থেকে বাইরে চলে যান, আপনার দলিল আছে, দখল আছে, সব কিছু আছে, কিন্তু একটি খতিয়ান অন্যের নামে হয়ে গেছে, এরকম যদি হয়, আপনি সাথে সাথে আদালতে মকদ্দমা দিয়ে আপনি খতিয়ানটি সংশোধন করে নেবেন। আপনার এলাকা ভিত্তিক মহল্লায় বা গ্রামগঞ্জে কোনো ব্যক্তি এই রেকর্ড সংশোধন করে দিতে পারবে না। এই রেকর্ড সংশোধন করার 2টি উপায়। একটি হচ্ছে সরাসরি এসি ল্যান্ড, যেটা যথার্থ ভুল, প্রকৃত ভুল, করণিক ভুল, এই ভুলগুলি সরাসরি এসি ল্যান্ড মহোদয় করে দিতে পারবে, এমন পরিপত্র আছে। আর বড় ধরনের যে ভুলটি একেবারে সরাসরি তৃতীয় কোনো ব্যক্তির নামে হয়েছে, তার জন্য আপনার বিজ্ঞ আদালতে মকদ্দমা দিতে হবে। মকদ্দমা দিয়ে রেকর্ড সংশোধন করায় নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আপনার ১ নাম্বার, যে দলিল এবং খতিয়ান 100% আপনার কিন্তু ঠিক থাকতে হবে। খতিয়ান যদি অন্যর নামে হয়ে যায়, সেই ব্যক্তি ওই একটি খতিয়ান দিয়ে আপনার সম্পত্তি ভোগ দখলে নিতে আসবে, অথবা আপনার সম্পত্তি পতিত অবস্থা থাকলে সেই সম্পত্তিতে যে ঘর বাড়ি উঠায় তারপরে কিন্তু বসবাস করবে। নাম্বার 2 হচ্ছে, যদি ওয়ারিশ সম্পত্তি আপনি ক্রয় করে থাকেন বা ওয়ারিশ সম্পত্তি যদি কোনো ব্যক্তি পেয়ে থাকেন, তাহলে ভুলেও কোনো সময় এই সম্পত্তি আপোষ বন্টনামা দলিল না করে ভোগ দখলে থাকবেন না। আমি আপনাদেরকে এই বিষয়টি আবার বলছি, ভুলেও কখনো আপোষ বন্টনামা দলিল না করে সম্পত্তি ভোগ দখলে থাকবেন না। ভোগ দখলে আছেন, আপনার আপোষ বন্টনামা দলিল করে নেন। কারণ এটি যদি না করেন, তাহলে আপনি জমি হারাতে পারেন। কেন হারাতে পারেন? আপনি যেখানে বসে আছেন, এই সম্পত্তি কিন্তু আপনার নয়। আপনার ভাই যেখানে বসে আছে, সম্পত্তি আপনার ভাইয়ের না। বোনকে যেটা দিয়েছেন সেটা বোনের না। এই সম্পত্তি আপনার বাবার সম্পত্তি অথবা আপনার মায়ের সম্পত্তি। তাদের নামে এখনো পর্যন্ত ভূমি অফিসে তারা মালিক। তাদের মৃত্যুর পরে আপনি অগ্রাধিকার ভিত্তিতে এই সম্পত্তির মালিকানা পেয়েছেন, কিন্তু মালিক হয়ে যান নাই।
মালিক পাবেন, হতে পারবেন, সব ঠিক আছে। মালিক তখনই হবেন যখন আপোষ বন্টননামার দলিলটি করে ফেলবেন, এককভাবে মালিকানা পেয়ে যাবেন। একটি পরিপত্র জারি হয়েছে, যৌথভাবেও নাম আপনারা নামজারি করার জন্য যৌথভাবেও করতে পারেন, কিন্তু আপোষ বন্টননামার দলিল যদি করেন তাহলে জমা ভাগ করে আপনারা নামজারি করেন, তাহলে কিন্তু আপনি একক মালিক হয়ে গেলেন। তার মানে আপোষ বন্টননামার দলিলটি 100%। এখন অনেকে প্রশ্ন করেন যে আমাদের আমলে এখন থেকে 30-40 বছর আগে তো এই আপোষ বন্টননামা দলিল ছিল না, আমরা মৌখিকভাবে আমরা খাচ্ছি। আপনারা খাচ্ছেন, আপনাদের ওয়ারিশা ভালো, তারা দাবি করতেছে না। সেজন্য আমার কাছে এমনও নিউজ আসে, এমনও ফোন আসে, যেই ফোন যে বাপদাদারা মারা গেছে, এখন যারা পরবর্তী প্রজন্মের নাতিরা এসে বলতেছে যে এই সম্পত্তির মালিক আমরা। আবার এমনও ব্যক্তি আছে তাকে তারা চেনেই না, সেই ব্যক্তি এসে বলতেছে যে এই সম্পত্তি আমার। অর্থাৎ মেয়ে বিয়ে দিছে, দেখা গেছে সেই মেয়ে যুগ যুগ ধরে পরের বাড়িতে অর্থাৎ স্বামীর বাড়িতে রয়েছে, তার ভাগ্নে ভাগ্নিরা কোনোদিন এই সম্পত্তি চাইতে আসে না, এখন নাতি নাতনিরা সম্পত্তি চাইতে আসছে। ওয়ারিশ সম্পত্তি দিতে তো হবেই। তো এজন্যই এই যে আপোষ বন্টননামা দলিল, এখন বর্তমান সময়ে আপনারা আপোষ বন্টননামা দলিল করে নেবেন। অতীতে যারা যা করেছেন সেটা হচ্ছে ভিন্ন বিষয়। আর অতীতে যারা এখন বসবাস আছেন তারা যদি সংখ্যায় কম হয়, যদি প্রয়োজন মনে করেন যে আমরা যে যে অবস্থানে আছি এই অবস্থানে থেকেই একটি আপোষ বন্টননামা দলিল করে ফেলি সমস্ত শরিকদেরকে নিয়ে, তাও কিন্তু আপনারা করে নিতে পারেন, তাতে সুবিধা হয়। না হলে মৃত ব্যক্তির সম্পত্তি অবিভক্ত সম্পত্তি অবিভক্তই থেকে যায় সরকারের যে রেকর্ড বই সেখানে। যদিও আমরা পরবর্তীতে রেকর্ড কারকদের সাথে কথা বলে বিভিন্নভাবে নামজারি করে নিয়ে থাকি, এবং পূর্বে যারা আছে তারা করে নিয়েছেন। যারা করে নিয়েছেন অয়েল অ্যান্ড গুড, তারা তো ভালোই করেছেন। যারা করতে পারেন নাই তারাও রেকর্ড খতিয়ানের মাধ্যমেও করে নিতে পারেন, যারা পূর্বের কথা বলতেছে। কিন্তু বর্তমান অবস্থাতে আপনারা আপোষ বন্টননামার দলিল ছাড়া আপনারা ওয়ারিশি সম্পত্তি ক্রয় করবেন না। নাম্বার 3 হচ্ছে সম্পত্তি, আপনি ওয়ারিশি সম্পত্তি পান আর ক্রয়কৃত সম্পত্তি আপনি পান, যেটি আপনি পান না কেন আপনি নামজারি কিন্তু 100% করবেন। আপনি নামজারি না করলে আপনার সম্পত্তি হারায় যাবে। এখন প্রশ্ন আসে যে আমার সম্পত্তি দলিল আছে, খতিয়ান আছে, হারাবে কেন? হারাবে এই জন্যই যে সম্পত্তি আপনার নামে আসে নাই, দলিল পর্যন্তই সীমাবদ্ধ রয়েছে। দলিল সাব রেজিস্ট্রার অফিস থেকে করছেন, সাব রেজিস্ট্রার অফিস সেই সীমাবদ্ধ। এবং খতিয়ানের কথা বলছি, খতিয়ান আপনার নামে নেই, আপনি নতুন গ্রহীতা, আপনার নামে তো খতিয়ান থাকবে না। খতিয়ান হচ্ছে আপনার পূর্ব মালিকের কাছে নামে অথবা পূর্বপুরুষের নামে। তো আপনি যেভাবেই সম্পত্তি পান না কেন আপনার নামে আসে নাই, শুধুমাত্র একটি দলিল যেটি সাব রেজিস্টারে বালাম বই পর্যন্ত সীমাবদ্ধ। এই জন্য আপনি নামজারি করবেন। নামজারি করলে কি হবে, আপনি যার কাছ থেকে সম্পত্তি পেয়েছেন তার নাম থেকে সম্পত্তিটি সরাই নিয়ে আসবে, না আপনার কাছে দিবে। অর্থাৎ আপনার জন্য একটি ফাইল ওপেন করবে। তা আপনার নামে একটি ফাইল ওপেন করে সেখানে আপনার নাম লিখে যতটুকু সম্পত্তির মালিক হয়েছেন সেই নামের উপরে রেকর্ড সংশোধন করে আপনাকে একটি খতিয়ান দিয়ে দেবে। খতিয়ান দিলে আপনি ব্যক্তি মালিক হয়ে গেলেন। এই যে 3টি কথা বললাম, এই 3টি জিনিস যদি আপনি ঠিক না রাখেন, 25 সালেই কিন্তু আপনার সম্পত্তি ধরে ফেলবে, কারণ বিডিএর জরিপ চলতেছে। এই বিডিএর জরিপের মাধ্যমে আপনার সম্পত্তি কিন্তু হারাই ফেলতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।